শুরু করছি আজকের রোমাঞ্চকর ভৌতিক গল্প তারক দাসের লেখা সরপুরীগঞ্জের পুরনো বাড়ি। এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। বাচ্চাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, তোমরা এই গল্পের থেকে দূরে থাকো। তাহলে শুরু করছি আজকের ভৌতিক গল্প সরবরীগঞ্জের পুরনো বাড়ি। অনেকদিন পর ঈশা তার মানসিক অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠছে, কিন্তু সে এখনও সেই দিনের ঘটনা আজও ভুলতে পারে না। মনে পড়লে হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, আবার অজ্ঞান হয়ে যায়। এমন একদিন রাতে সে হসপিটাল বেডে শুয়ে আছে, হঠাৎ চিৎকার করে ওঠে। ডক্টর, নার্স সবাই দৌড়ে যায়, গিয়ে দেখে সে বেডে শুয়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই ডক্টর বললেন, কি মামনি, কি হয়েছিল? ভয় পেয়েছিলে? স্যার, সে আমাকে মেরে ফেলবে, আমাদের কাউকে বাঁচতে দেবে না। কে মেরে ফেলবে? কার কথা বলছো? ঈশা আবার জ্ঞান হারিয়ে ফেলে এবং শুয়ে পড়ে বেডে। ডক্টর নার্সকে বলে, আপনি সব সময় ওর সাথে থাকবেন, টাইম মতো খাবার আর মেডিসিন দেবেন। আমি চলি, আর ভালোভাবে খেয়াল রাখবেন, ঠিক আছে? পরের দিন সকালে ঈশা ডক্টরবাবুকে বলেন, স্যার, আপনি জানেন আমার অভিলাষ কোথায়? তাকে একটু আমার কাছে নিয়ে আসুন না। এদিকে অভিলাষকে 6 মাস হলে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেঁচে আছে না মারা গেছে তার কোনো খবর নেই। তাই ডক্টর বললেন, ও একটা কাজের জন্য বাইরে আছে, তুমি তাতেই ঠিক হয়ে যাও, ও ঠিক তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? বাইরে গেছে? আমাকে একবার বলেও গেল না। ও তো এরকম করে না। স্যার, সত্যি করে বলুন তো, ও কোথায়? মামনি, তুমি একদম চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। ও আর আসবে না স্যার, আমি জানি। সেই পিশাচিনি আমার অভিলাষকে মেরে ফেলেছে, আর আমাকেও মেরে ফেলবে। এই বলতে বলতে সে আবার অজ্ঞান হয়ে যায়। ডক্টর সঙ্গে সঙ্গে চেক আপ শুরু করে। ঈশা এরকম বলছেই বা কেন? কি হয়েছিল 6 মাস আগে? চলুন শুনে নেওয়া যাক 6 মাস আগের সেদিনের ঘটনা। হ্যালো, গুড মর্নিং, কি করছিস? এই তো ঘুমিয়ে আছি। এত সকাল সকাল ফোন করলি যে, কিছু হয়েছে নাকি? আমি কি কল করতে পারি না? আরে বাবা, রাগ করছিস কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর তাড়াতাড়ি চলে আয় গঙ্গার ধারে। সকাল কি আমাকে বিসর্জন দিবি নাকি? বাজে বকিস না তো, তাড়াতাড়ি চলে আয়, অনেক কথা আছে। ফোনটা রেখে অভিলাষ রেডি হয়ে নেয় এবং ব্রেকফাস্ট করে। আরে এদের পরিচয় দেওয়া হয়নি। অভিলাষ রয় আর ঈশা ব্যানার্জি দুজনেই খুব ভালো বন্ধু। দুজনের বাড়ি থেকে তাদের বিয়ে ঠিক করেছে, কিন্তু তারা এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়। দুজনেই বায়োটেকনোলজিতে পিএইচডি করছে। অভিলাষের পছন্দ ট্রাভেল, আর ঈশার হলো ভূত চর্চা। সারাদিন ভূতের গল্পের বই পড়ে পড়ে ভূতের ওপর ও একটা পিএইচডি করে ফেলেছে। কিন্তু এত সকাল সকাল ঈশা ওকে ডাকলে কেন? কেন ভূত টুত দেখে ফেললো নাকি? কিছুই বুঝতে পারছে না ব্যাপারটা। ওখানে গিয়ে দেখে ঈশা অন্যমনস্ক হয়ে কিছু একটা ভেবেই চলেছে। অভিলাষ বলল,
এখানে কি আবার ট্র্যানচেটের কোনো পরিকল্পনা আছে নাকি? আগে বলতিস তাহলে সুপম আর টিনাকেও ডেকে নিতাম, ওরা ভূত দেখবো দেখবো করছিল। সুপম আর টিনা অভিলাষের কলেজ ফ্রেন্ড। ওরা কলকাতাতে একটা কোম্পানিতে জব করে। তারা ঘুরতে গেলে তারা একসঙ্গে যায়। মেন ব্যাপারটা হলো ওরা চারজনে খুব ভালো বন্ধু। ঈশা বলে উঠল, ফালতু কথা বলিস না তো। শোন না, একটা জায়গা পেয়েছি, ওখানে নাকি ভূত দেখা যায়। হ্যাঁ, এই নিয়ে 27 বার চলছে, কোথাও ভূতের দেখা নেই। ওসব ভূত টুত বলে কিছু হয় না। ধ্যাৎ। না রে, এইবারটা একেবারে কনফার্ম, ভূত দেখতে পাবই। অতৃপ্ত আত্মা নাকি রাতে ঘুরে বেড়ায়, গ্রামের অনেকেও নাকি দেখেছে, আমি খোঁজ নিয়েছি। আচ্ছা, জায়গাটা কোথায় আর ওখানে গিয়ে আমরা থাকবো কোথায়? জায়গাটির নাম হলো সরবরিগঞ্জ। ওখানে আমার একটা রিলেটিভ আছে, আমরা ওখানেই থাকব। ঠিক আছে, কবে যাবি তাহলে, কিছু ভেবেছিস? কালকেই চল, তুই তোর গাড়িটা নিয়ে নিবি, আর সুপম আর টিনাকেও ডেকে নে, ভালো এনজয় হবে কিন্তু। দেখছি। কিরে, কোথায় আছিস? কাল পরশু ছুটি আছে তো, নাকি কাজ আছে কোনো? না না, কাল পরশু তো স্যাটারডে সানডে, পুরো ছুটি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? আরে এই ঈশার ইচ্ছে হয়েছে ভূত দেখতে যাবে, তোরাও চল, ঘুরে আসি চারজনে, খুব ভালো মজা হবে। আচ্ছা, কখন বেরোবি? ওই বিকেল 4টে 4:30 নাগাদ বেরোবো। তোদের দুজনকে আমি পিক করে নেব, রেডি থাকিস। আর টিনাকেও জানিয়ে দিস যেন লেট না করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অভিলাষ গাড়িটা নিয়ে প্রথমে ঈশার বাড়ি যায়। গিয়ে দেখে কাকিমা 2-3টে ব্যাগে তাদের জন্য খাবার প্যাক করে দিয়েছে। অভিলাষ কাকিমাকে বলে, কাকিমা, তোমার মেয়ে যা শুরু করেছে, দেখবে একদিন আমার সঙ্গে একটা পেতনি না হলে পিশাচিনীর বিয়ে হয়ে যাবে। আর তুমি যা খাবার দিয়েছ, আমাদের 4জনে হবে না, আরও 2 থেকে 3 জন নিতে হবে সঙ্গে, বুঝলে? আরে না না, বেশি কিছু নেই, তোমরা খেয়ে নিও কিন্তু সময় করে, আর সাবধানে ফিরে এসো। তারা দুজনে কাকিমাকে প্রণাম করে গাড়িতে ওঠে। গাড়িটা গেট পেরোতে যাবে, ঠিক তখন দেখে একটা কালো বেড়াল তাদের রাস্তা কাটলো। সঙ্গে সঙ্গে ঈশা অভিলাষের হাতটা ধরে থামতে বলল। কিছুক্ষণ দাঁড়িয়ে তারা বেরিয়ে পড়ে। এরপর সুপম আর টিনাকে পিক করে। তারা এই কথা থাকে তাদের গন্তব্যের দিকে, সেই সরবরিগঞ্জের দিকে। গাড়ি কোলাঘাট ঢুকতেই টিনা বলে উঠল, এই চল না, আমরা একটু চা আর পকোড়া খাই। ঠিক আছে চল, গাড়িটা পার্ক করে নি, দাঁড়া। তারপর চারজনে তারা চা আর পকোড়া খায়। আর এদিকে ঈশা চকলেটস আর স্ন্যাক্স নিল কিছু। তারপর তারা কোলাঘাট ছেড়ে বেরিয়ে পড়ে। যেতে আর 2 ঘন্টা সময় লাগবে। এদিকে ঈশা গুগল ক্রমে ভূতের সব ইনফরমেশন সার্চ করতে শুরু করে দিয়েছে। ঈশা বলল, আমাদের পৌঁছতে পৌঁছতে ওই ধর রাত 8টা বেজেই যাবে। শোন না, তোকে একটা কথা বলতে ভুলেই গেছি। ওখানে যে রিলেটিভটা আছে না, তারা ওই গ্রামে যেতে বারণ করছিল। ওখানে নাকি ভূতের উপদ্রব বেড়েই চলেছে, কয়েকজনকে নাকি খুঁজেও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি এসব নিয়ে ভাবিনি, কিচ্ছু হবে না, আমি জানি। ঈশা শোন, ওভার কনফিডেন্স একদম ভালো না। আমি গাড়ি ঘোরাচ্ছি, চল ফিরে যাই, ফালতু ঝামেলায় জড়িয়ে লাভ নেই, ঠিক আছে? এরকম করে কেন বলছিস? আমার এতদিনের ইচ্ছেটা, সেটাও একবার ভাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চল। দুদিকে ঘন জঙ্গল, রাস্তাটাও কেমন যেন ফাঁকা ফাঁকা, গা ছমছম করছে। কিছুক্ষণ পর পৌঁছে যায় সরবরিগঞ্জ। নেটওয়ার্কও এখানে কাজ করছে না। সামনে চারদিকে 4টে রাস্তা, কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না। এমন সময় অভিলাষ বলল, তোর রিলেটিভ বাড়িতে কল করে জিজ্ঞেস কর রাস্তাটা কোন দিকে। ঈশা ফোন করে যাচ্ছে বারবার, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই। একটু পর সুপম বলল, দাঁড়া, আমি নেমে কাউকে জিজ্ঞেস করি। ও সেই মতো একটা চায়ের দোকানে জিজ্ঞেস করতে গেল। দোকানে কোনো ইলেকট্রিসিটি নেই, মোমবাতি চলছে একটা। দোকানদার ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। সুপমকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, খগেন ব্যানার্জির বাড়িটা কোথায় জানেন?
কোন খগেন ব্যানার্জির কথা বলছ, যে মারা গেছে নাকি বেঁচে আছে? অবশ্যই বেঁচে আছে। আজব লোক তো। আপনি কি জানেন? জানলে বলুন। জানবো না কেন? তার আগে বলো তো, তোমরা কারা আর কোথা থেকে আসছো? আমরা ওনার আত্মীয়, কলকাতা থেকে আসছি। এবার বলুন কোন রাস্তা দিয়ে যাব। আচ্ছা, এই তো দোকানের বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, সোজা চলে যাও। জঙ্গলের রাস্তা, সাবধানে যেও, ঠিক আছে? আর যদি বেঁচে ফেরো, আমাকে একবার দেখা করেছে। যত সব ফালতু লোক। অভি, চল এই রাস্তা দিয়ে চল। রাস্তার চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কোথাও কোনো মানুষ নেই, বাড়িঘর নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু ঝেঁঝে পোকার শব্দ। রাস্তাটাও খুব একটা ভালো না। হঠাৎ টিনা বলে উঠল, শোন না, আমার না খুব ভয় করছে রে। কোথায় যে যাচ্ছি আমরা কে জানে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। চল না আমরা আবার কলকাতা ফিরে যাই। এতটা রাস্তা চলে এসেছি, ফিরে যাব? আর একটু পথ, তারপরেই পৌঁছে যাব। ভয় কিসের? আমরা সবাই আছি তো। গাড়ি চলছে দুদিকে জঙ্গলের মাঝে আপন গতিতে। হঠাৎ তারা দেখে দূরে একজন গাড়ি থামানোর জন্য হাত দেখাচ্ছে। ঈশা বলে উঠল, গাড়িটা থামাও ভি। তোমরা আর এই গ্রামে যেও না, ফিরে যাও। ও কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। মরে যাবে সবাই, মরে যাবে সবাই। ফিরে যাও, ফিরে যাও। শুভম বলল, চল ভাই, আমরা ফিরে যাই। সবাই যখন বারণ করছে, সেখানে গিয়ে আর লাভ নেই, বিপদে পড়ব। তোদের যদি ফিরে যেতে ইচ্ছে হয় ফিরে যা, আমি একাই যাব। দেখ ঈশা, পাগলামো করিস না, ফিরে চল। তুই অন্তত আমাকে একা ছেড়ে যাস না, তুই চল আমার সাথে। তোর কি মনে হয় আমরা তোকে একা ছেড়ে চলে যাব? চল, আমরা সবাই যাব। গাড়ি এগোতে থাকে, কিন্তু সেই লোকটাকে আর দেখা যায় না। গাড়িটা এগোতে এগোতে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়, আর কিছুতেই স্টার্ট নিচ্ছে না। অভিলাষ বলল, তোরা গাড়িতেই বস, আমি দেখছি। এত রাতে অভি একা গাড়ি থেকে নিচে নামবে? এটা তো হয় না। তাই তারা তিনজনে নেমে অভির কাছে গেল। গাড়ি তো ঠিক আছে, কিন্তু স্টার্ট কেন নিচ্ছে না? হঠাৎ সামনে তারা দেখে একটা পুরনো ভাঙা বাড়ি, যেখান থেকে নুপুরের আওয়াজ কানে ভেসে আসছে, আর কিরকম আরো সব আওয়াজ শোনা যাচ্ছে। অভিলাষ বলে ওঠে, তোরা দাঁড়িয়ে থাকিস না, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। সবাই সেই মতো গাড়িতে বসলো, আর অভিলাষ গাড়িটা স্টার্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া যেন গাড়িটাকে পুরো কাঁপিয়ে দিয়ে গেল। তারা তো রীতিমতো ভীত সন্ত্রস্ত। অভিলাষ বলল, এবার শান্তি তো? চল এবার কলকাতা ফিরে যাই, তোকে রিকোয়েস্ট করছি। হঠাৎ দেখে গাড়ির হেডলাইটটা অন হয়ে গেল। গাড়িও চলতে শুরু করলো সামনের দিকে। সবাই ঈশার দিকে তাকিয়ে দেখে তার চোখ পুরো লাল, রাগে কটমট করছে। হঠাৎ সে বলে উঠল, পোকা ঘুমালো, বড়া জুড়ালো, বর্গে এলো দেশে, মুন্ডু কেটে রক্ত খাবো, দেহ পাবি না শেষে। আচ্ছা, কি বুঝছেন? ঈশা ছাড়াও বাকি তিনজন, তারা কি সবাই মারা গেল নাকি সবাই বেঁচে আছে?
নাকি তারা সবাই আটকে আছে ওই পুরনো সরবরাগঞ্জের পুরনো বাড়িতে? এ সমস্ত জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী অংশের জন্য। আচ্ছা, আসুন জেনে নেই এই গল্পে কারা কারা অভিনয় করলেন। অরিজিৎ মাঝি, পূজা বিশ্বাস, সুদেশনা লিজা, তারক দাস, সুমন পাল, শুভমিতা সরকার, আর সূত্রধর আমি, শুভাশিস দাস। গল্পটি ভালো লাগলে আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করে বাকিদের শোনার সুযোগ করে দেবেন, এবং এরকম আরও অনেক গল্প পেতে চাইলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।